ফিলিস্তিনিরা ভিটে মাটি ছেড়ে যাবে না, সব ঘোষণা আরব নেতাদের। ট্রাম্পকে খুশি করতে ব্যস্ত আরবরা কি গাজা হত্যাযজ্ঞ বন্ধ চান? ট্রাম্প পুতিন বৈঠক হলে চলতি বছরই শেষ হতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আলোচনায় বসতে আগ্রহী কি দুই নেতা, কি বলছেন বিশ্লেষকরা? এবার ভারতের মথুরা থেকে 90 অবৈধ বাংলাদেশিকে আটকের দাবি পুলিশের। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার আগেই কি তাদের পুশিং করা হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফিলিস্তিনিরা গাজা ভূখণ্ড ছেড়ে কোথাও যাবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন সৌদি আরব সহ আরব বিশ্বের নেতারা। গাজা দখলে ইসরায়েল যখন নতুন করে বড় ধরনের অভিযান শুরু করেছে, তখন আরব লীগের সামিটে বসে এই মন্তব্য করলেন তারা। অবিলম্বে গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধেরও আহ্বান জানিয়েছেন আরব নেতারা। তবে এবারও শুধু আহ্বান আর নিন্দার মধ্যেই সীমাবদ্ধ থাকলেন আরব নেতারা। তাই প্রশ্ন উঠেছে, আমেরিকা ও ট্রাম্পকে খুশি করতে ব্যস্ত আরব নেতারা গাজা ভূখণ্ডে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে কতটুকু আন্তরিক তা নিয়ে। প্রশ্ন উঠেছে, কেন তারা ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে কোনো শক্ত অবস্থান নেননি তা নিয়েও। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। আবারও কেবল আহ্বান আর নিন্দাতেই থেমে থাকলেন আরব বিশ্বের নেতারা। ফিলিস্তিনিরা গাজা ভূখণ্ড ছেড়ে কোথাও যাবে না, তাদের এই কড়া বার্তাতে এখন খুব একটা আর আসে যায় না আমেরিকার বন্ধু ইসরায়েলের। আরব নেতারা যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে আমেরিকার কাছ থেকে কয়েক কোটি বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ব্যস্ত, যখন তারা ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দিতে ব্যস্ত, তখনই গাজায় আরো ভয়াবহ হামলার ছক কষছিল ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য ছাড়তে না ছাড়তেই গাজা ভূখণ্ডে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামের এই অভিযানে কেবল শনিবারই হত্যা করা হয়েছে 100-এরও বেশি ফিলিস্তিনিকে। গাজায় যখন চলছে ইসরায়েলিদের তীব্র আগ্রাসন আর গণহত্যা, তখন ইরাকের রাজধানী বাগদাদে বসেছে আরব লীগের সামিট। তাতে যোগ দিয়ে আরব নেতারা ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান। গাজাবাসী তাদের ভিটেমাটি ছেড়ে কোথাও যাবে না বলে সাফ জানিয়ে দেন সৌদি আরব সহ সামিটে যোগ দেয়া নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য। আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাচ্ছি শান্তি সুসংহত করার লক্ষ্যে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ও চাপ প্রয়োগ করতে। তিনি একজন মধ্যস্থতাকারী হিসেবে স্থায়ী শান্তি অর্জনের চেষ্টা করবেন, এই আশা আমাদের। যেমনটি 1970-এর দশকে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি অর্জনে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ভূমিকা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের পুরো সময়টাতে গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ নিয়ে জোরালো কোনো মন্তব্য করেননি তারা। বরং ব্যস্ত ছিলেন ট্রাম্পকে খুশি করতে, রাজকীয় বিলাসবহুল সংবর্ধনা দিতে আর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে। এমনকি মধ্যপ্রাচ্য সফরের সময়ই কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে গাজায় ফ্রিডম জোন বা মুক্ত অঞ্চল তৈরির ঘোষণাও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সে সময় ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে চাপ দেননি আরব নেতারা। এছাড়া গাজা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তর করতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলেও জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চলতি বছরই শেষ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বৈঠকে বসলে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তা না হলে এই যুদ্ধ দীর্ঘ পথে গড়াবে বলে শঙ্কা তাদের। প্রেসিডেন্ট ট্রাম্পও এরই মধ্যে দাবি করছে প্রেসিডেন্ট পুতিনের সাথে তার বৈঠকের পরই যুদ্ধবিরতি হতে পারে। তাই প্রশ্ন উঠেছে, ট্রাম্প পুতিন বৈঠক হবে কি? আর হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে কতটা ভূমিকা রাখতে পারবেন ট্রাম্প? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। রাশিয়া ইউক্রেনের প্রথমবারের মতো সরাসরি আলোচনাকে যুদ্ধ বন্ধের সম্ভাবনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মত 2025 সালে শেষ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রায় 2 ঘন্টা সময় ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। পুতিন কিংবা জেলেনস্কি উপস্থিত না থাকলেও আলোচনায় 1000 বন্দি বিনিময়ে চুক্তি করে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে পৌঁছাতে পারেননি কোনো যুদ্ধবিরতির সমঝোতায়। রাশিয়ার প্রতিনিধিরা শর্ত দেন ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। তবে অবাস্তব দাবি করে রাশিয়ার এমন শর্ত উড়িয়ে দেন ইউক্রেন প্রতিনিধিরা। তারপরও দুই পক্ষের আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন ট্রাম্প পুতিনের বৈঠকে আসতে পারে এই যুদ্ধের সমাধান। মধ্যপ্রাচ্যের সফল সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সফরের মধ্যেই আবারও পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তিনি। বলেছেন ইউক্রেন যুদ্ধের সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে
খুব শিগগির সাক্ষাৎ করতে চান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুতিনের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন সরাসরি বৈঠক সমঝোতার পথ দেখালেও পুতিনের আগ্রহ খুব কম। তবে ট্রাম্পের সাথে বৈঠকের ব্যাপারে পুতিনেরও ব্যাপক আগ্রহ, আর তাই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে সমাধান হতেই পারে। আমি মনে করি রাশিয়া ইউক্রেনের প্রথমবারের মতো সরাসরি আলোচনা যুদ্ধবন্ধের পথ তৈরি করেছে। ইউরোপ ও ইউক্রেন দাবি করে আসছে যুদ্ধবন্ধে পুতিনের আগ্রহ কম, তবে এরই মধ্যে 1000 বন্দী বিনিময়ে চুক্তি হয়েছে। যুদ্ধবন্ধের সামনে পুতিন ট্রাম্প বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করা যায় 2025 সালে যুদ্ধ বন্ধ হবে, অন্যথায় এটি আরো কয়েক বছর দীর্ঘায়িত হতে পারে। ইউক্রেনকে অস্ত্র সহায়তার ব্যাপারে আগ্রহ হারিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর সদস্য হওয়ার খায়েশ থেকে পিছিয়ে এসেছে ইউক্রেন। এছাড়া সামরিক শক্তির দিক থেকেও সীমাবদ্ধতা আছে কিয়েভের। তাই বিশ্লেষকরা বলছেন পুতিন সহজ শর্তে রাজি হলে খুব শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান দেখবে বিশ্ব। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার ভারতের উত্তরপ্রদেশের মথুরা থেকে 90 অবৈধ বাংলাদেশিকে আটকের দাবি করেছে সেখানকার পুলিশ প্রশাসন। শুক্রবার মথুরার নহজিল থানার খাসপুর গ্রামের ইট ভাটা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে তারা জানিয়েছে অবৈধ অভিবাসী অভিযানের সময় মথুরার কিছু ইট ভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে 35 পুরুষ, 27 নারী ও 28 শিশুকে আটক করা হয়। আটক ব্যক্তিরা গেল 4 মাস ধরে ওই ইট ভাটায় কাজ করছিল। পুলিশ জানিয়েছে রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরই মথুরায় অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি ও বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে ইট ভাটায় অভিযান চালায়। বিষয়টি যথাযথ তদন্ত করতে ঠিকাদার এবং ইট ভাটার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এবার নারী, কিশোর ও বৃদ্ধ সহ অন্তত 40 রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের নৌবাহিনীর বিরুদ্ধে। এক বিবৃতিতে এই অভিযোগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে ভারতের কাছ থেকে পূর্ণ ব্যাখ্যা চেয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার মানবাধিকার লঙ্ঘনের আরও এক মারাত্মক ঘটনা ঘটিয়েছে ভারত। দেশটি যেন ধীরে ধীরে আরও নির্মম আচরণের পথে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি নারী ও কিশোর সহ অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর 15 মে এক বিবৃতিতে এই তথ্য জানায়। এই ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। এটি আন্তর্জাতিক মানবাধিকার ও শরণার্থী আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। জাতিসংঘের একজন মানবাধিকার বিশেষজ্ঞ এই ঘটনাকে অসহনীয় ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি একই সঙ্গে ভারত সরকারকে এমন অমানবিক ও প্রাণঘাতী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। রোহিঙ্গারা বিশ্বের অন্যতম সবচেয়ে নিপীড়িত জাতিগোষ্ঠী। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার সময় প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তবে ভারতের বিভিন্ন অঞ্চলেও প্রায় 22,000 রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থীর স্বীকৃতি নিয়ে বসবাস করছে। রোহিঙ্গারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে করে থাকে ভারত সরকার। তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবেও গণ্য করে বিজেপি। এদিকে ভারতের শরণার্থীদের জন্য কোনো নির্দিষ্ট আইনি কাঠামো নেই। দেশটি 1951 সালের শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী দেশও নয়। ফলে রোহিঙ্গাদের জন্য ভারতে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। সম্প্রতি বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, একটি নতুন পদ্ধতির মাধ্যমে আইনি প্রক্রিয়া ছাড়া অভিবাসীদের ফেরত পাঠানো হবে। সে সময় এটিকে তিনি নতুন উদ্ভাবন বলেও আখ্যা দেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে 6 মে রোহিঙ্গাদের একটি গ্রুপকে গ্রেফতার করে তাদের চোখ বেঁধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌবাহিনীর একটি জাহাজে উঠিয়ে মিয়ানমারের তানিনথারাই অঞ্চলের দিকে নিয়ে যায় রোহিঙ্গাদের। জাহাজটি যখন গন্তব্যে পৌঁছায় তখন তাদের লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে লাফিয়ে পড়তে বাধ্য করা হয় ও উপকূলের দিকে সাঁতরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ PUCL জানিয়েছে, যাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল তাদের মধ্যে কিশোর, বৃদ্ধ ও একজন ক্যান্সার রোগীও ছিলেন। তবে তারা সবাই কোনো উপায়ে তীরে পৌঁছাতে পেরেছিলেন।
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের নৌবাহিনীর জাহাজ থেকে সাগরে ফেলে দেওয়ার চিন্তাটাই অত্যন্ত ভয়াবহ। তিনি এই বিষয়ে ভারতের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা চান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা শরণার্থী অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তার পরিবারকে মিয়ানমারের একটি দ্বীপে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনি তাদের সম্পর্কে কিছুই জানেন না। मेरे पैरों पर पूरा सारा परिवार ले जाके मेरा एक जगह में फोन डाल के मारते मुझे तो सुकून मिलता। तो मैंने फोन किया जिरमादार के पास, अम्मी कहाँ है? उसने बोला तुम्हारा अम्मी को बदरपुर थाना में लेके गया। मैंने बोला क्यों? तो उसने बोला कोई दिक्कत नहीं होगी, आ जाएगी। तो पूरा रात हम लोग तरस में रहा, मेरा अम्मी का खबर कहीं नहीं मिल रहा। এটি শুধু একটি দুটি ঘটনা নয়, বাংলাদেশ ভারত সীমান্তেও অভিবাসীদের সাথে অমানবিক আচরণ করেছে দিল্লি। মে মাসেই বাংলাদেশের কোস্ট গার্ড সুন্দরবনের কাছে ৭৮ জন বিধ্বস্ত অভিবাসীকে উদ্ধার করে। তারা জানায়, গুজরাট থেকে তাদের ধরে এনে বিমানযোগে সীমান্ত এলাকায় পাঠানো হয়। পরে একটি লঞ্চে করে মংলার মন্দারবাড়িয়া সৈকতের কাছে নামিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের হাত ভাঙা ছিল, অনেকের শরীরেই নির্যাতনের চিহ্ন ছিল। এদিকে আসাম রাজ্যে আটক হয় প্রায় ১০০ জন রোহিঙ্গা শরণার্থী। এদের মধ্য থেকে অনেককে বাংলাদেশ সীমান্তে এনে পুশিন করা হয় বলে জানায় কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের এই নিষ্ঠুর পরিকল্পনা এই অঞ্চলের মানবাধিকার ও স্থিতিশীলতার রক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে বিশ্লেষকদের ধারণা। ইফাত জাহান, বাংলা ভিশন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে গেলেও আবারও সংঘাত শুরুর শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা। জীবন বাঁচাতে আরও বাংকার তৈরির দাবি জানিয়েছে তারা। তবে প্রশাসনের আশায় বসে না থেকেই নিজেরাই নেমে পড়েছে মাটি কেটে অস্থায়ী বাংকার তৈরি করতে। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। চাষাবাদের জন্য নয়, কাশ্মীরের অধিবাসীরা জমি কাটছেন বাংকার তৈরির জন্য। সম্প্রতি ভারত পাকিস্তান তুমুল সংঘর্ষের পর যুদ্ধবিরতি হলেও নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে না তারা। যে কোনো মুহূর্তে আবারও লড়াই শুরুর আতঙ্কে দিন কাটছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলের এসব বাসিন্দাদের। সাম্প্রতিক লড়াইয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি। সৌভাগ্যক্রমে অনেকে প্রাণে বেঁচে গেলেও তারা ভুগছেন আবারও লড়াই শুরুর আতঙ্কে। তাই প্রশাসনের ওপর নির্ভর না করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেরাই নেমে পড়েছেন বাংকার নির্মাণে। আমরা প্রতিটি মুহূর্ত কাটাচ্ছি আতঙ্কের ভেতরে, রাতেও ঠিকমতো ঘুমাতে পারছি না। নিজেদের জন্য আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এখানে মাটি খুঁড়ে অস্থায়ী বাংকার তৈরি করছি। এখন যে বাংকারগুলো আছে সেগুলো পুরনো এবং খুব একটা নিরাপদ নয়। যদি এর উপরে কামানের গোলাবর্ষণ হয় তাহলে চাপের কারণে মাটি ধসে পড়তে পারে। যুদ্ধবিরতির পরেও গোলাবর্ষণের আশঙ্কায় ভুগতে থাকা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের দাবি, আরও কিছু কমিউনিটি বাংকার তৈরি করুক স্থানীয় প্রশাসন। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিরাপত্তা চাই। এজন্য আমাদের পর্যাপ্ত বাংকার দরকার। আমরা চাই রাজ্যের সরকার নিয়োগ নিয়ে আমাদের সবার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক বাংকার তৈরি করে দিক। তাহলে আমরা একটু নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো। যদিও আর যুদ্ধ নয়, শান্তি চান বলে জানালো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাধারণ মানুষ। তাদের দাবি, পুনরায় যুদ্ধকে উস্কে দেয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত প্রশাসনের। আমরা ভারত পাকিস্তান দুই দেশের প্রধানদের কাছে আবারও সংঘাত যুদ্ধ না করার আবেদন করছি। যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না। দেশের প্রশাসনের উচিত যুদ্ধকে উৎসাহিত না করা, কারণ যুদ্ধ হলে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ মানুষই বাড়িঘর জীবন হারিয়ে সর্বশান্ত হয়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবারে ইরানের ড্রোন প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার সফরকালে এক গোল টেবিল বৈঠকে তিনি স্বীকার করেন, ইরান খুব ভালো ড্রোন তৈরি করে, এগুলো একই সাথে সাশ্রয়ী ও কার্যকর। এরই মাঝে ইরানকে অনুকরণ করে ড্রোন বানানোর জন্য বিভিন্ন মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। এ যেন ভূতের মুখে রাম নাম। ঘোর শত্রু ইরানের প্রশংসায় পঞ্চমুখ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার তাদের সামরিক সক্ষমতা নিয়ে। সম্প্রতি ইরানি ড্রোনের ব্যাপারে ট্রাম্পের ব্যাপক উচ্ছ্বাস প্রকাশের ঘটনা এমনই অপ্রত্যাশিত এক চমক বয়ে এনেছে।
উপসাগরীয় দেশগুলো ভ্রমণকালে কাতারে এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রের দখল নিতে ড্রোন অনেক বড় ভূমিকা রাখছে। এ বাস্তবতায় আগামীতে নতুন প্রযুক্তির ড্রোন উদ্ভাবনে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানের ড্রোন প্রযুক্তিকে অনুকরণীয় বলে উল্লেখ করেন তিনি। আমরা নতুন ধরনের ড্রোন নিয়ে আসার কথা ভাবছি, কারণ বর্তমানে সারা বিশ্বে যেসব যুদ্ধ চলছে সেগুলোর দিকে তাকালে দেখা যাবে কিভাবে ড্রোন সক্ষমতা দিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। ফলে আমরা চাইছি কার্যকর আর সাশ্রয়ী ড্রোন প্রযুক্তি, যাতে এর পেছনে অনেক ব্যয় করতে না হয়। এর জের ধরে ইরানের ড্রোন প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। জানান কি কারণে ইরানি ড্রোন তার নজর কেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ড্রোনগুলো খুব ভালো। এসব ড্রোন খুব কার্যকর, প্রাণঘাতী ও সাশ্রয়ী। একই সাথে এগুলো দ্রুত উড্ডয়নেও সক্ষম বলে উল্লেখ করেন তিনি। আমি এরই মাঝে এক কোম্পানিকে বলেছি আমি অনেক ড্রোনের বহর চাই। উদাহরণ হিসেবে বলছি, যেমন ইরান মাত্র 35 থেকে 40 হাজার ডলারে খুব চমৎকার ড্রোন বানায়। আমি এমন ড্রোন চাই। 2 সপ্তাহ পর ওই কোম্পানি একটি ড্রোন বানিয়ে এনেছে যেটার মূল্য $41 মিলিয়ন। আমি বললাম, এত দামে ড্রোন চাইনি, যুদ্ধক্ষেত্রে হাজার হাজার ড্রোন পাঠাতে হয়। আমাদের চাই ইরানের মতো স্বল্প মূল্যের কার্যকর ড্রোন। এ প্রসঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের সাফল্যের প্রসঙ্গ টানেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন কিভাবে তেহরানের ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে নাস্তানাবুদ করছে রাশিয়া। শুধু তাই নয়, গত বছরের এপ্রিলে মিসাইলের পাশাপাশি একসাথে 300 ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে ওয়াশিংটন ও তেল আবিবকে আতঙ্কিত করে তোলে তেহরান। এ বাস্তবতায় তাদের ড্রোন সক্ষমতা মোকাবেলায় একই ধরনের ড্রোন তৈরির কথা ভাবছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে ইরান। অব্যর্থভাবে দূরপাল্লার আক্রমণ চালাতে সক্ষম ইরানি ড্রোনগুলো যুগের পর যুগ পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকার পরও তাদের ড্রোন, মিসাইল ও সামরিক সক্ষমতা চমকে দেওয়ার মতো। নিজেরাই এসব প্রযুক্তি উদ্ভাবন করে পশ্চিমা বিশ্বের জন্য বড়সড় এক হুমকি আকারে হাজির হয়েছে ইরান। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।